প্রতিটা মুহূর্ত ছিল আতঙ্কের। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গণমাধ্যমের উপর চাপ সৃষ্টির নানান অভিযোগ রয়েছে। সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ওই সরকারের সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর দেওয়া তথ্য যাচাই না করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খবর প্রকাশ করার বিষয়ে ভুল স্বীকার করেছেন। এ নিয়ে বিতর্কের মধ্যে মিস্টার আনামের বিরুদ্ধে ৭০টি বেশি মামলা হয়েছে। এখন আবার গণমাধ্যমের জন্য তখনকার পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সেই সময়ে গণমাধ্যমের জন্য ছিল দম বন্ধ করা একটা পরিবেশ। তখন সাংবাদিক রাশেদ চৌধুরী কাজ করতেন বেসরকারি ২১ টেলিভিশনে। টেলিফোনের নির্দেশনা দেয়, পাশাপাশি তাকে ৩বার ডিজিএফআই কার্যালয়ে ডেকে নেওয়া হয়েছিল। তিনি বলেছিলেন প্রতিটা মুহূর্ত আতঙ্কের মধ্যে যেত। হঠাৎ করেই টেলিফোন আসতো এবং কোনো সংবাদ যাবে বা যাবে না সে ব্যাপারে কমান্ডিং টোনে বলা হতো। সব টেলিভিশনেই এক জায়গা থেকেই ফোন করা হতো। তখন সেই নির্দেশ মানা ছাড়া উপায় ছিল না। বেসরকারি টেলিভিশনগুলোর টকশোতে আলোচক হিসেবে নেয়ার জন্য তালিকা ধরিয়ে দেওয়া হতো। সেই তালিকার হেরফের করলেই মামলা এবং গ্রেপ্তারের হুমকি আসতো। সাংবাদিক কাজী জেসিন ওই সময়ে ২১ টেলিভিশনে টকশো করতে গিয়ে চাপের মুখে পড়েছিলেন। তালিকা অনুযায়ী আলোচক নেয়ার পরও অপছন্দের প্রশ্ন করে তিনি হুমকি পেয়েছিলেন। তখন হুমকির মধ্যে কাজ করতে হয়েছে, আমাদের টেলিফোনও টেপ করা হতো। আসলে সেই সময়ে কাজ করতে গিয়ে বারবার থমকে দাঁড়াতে হয়েছে। সেই সরকার ক্ষমতায় এসেই দুর্নীতির অভিযোগে তুলে এনে প্রধান দুই দল আওয়ামী লীগ এবং বিএনপির নেতাদের গ্রেপ্তার শুরু করছিল। ইংরেজি দৈনিক দ্য নিউজ টুডে পত্রিকার সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ মনে করেন, সেনা সমর্থিত সেই সরকার রাজনীতিবিদদের বিরুদ্ধে দুর্নীতিসহ নানান অভিযোগ তুলে ক্ষমতায় এসেছিলেন। সেটা প্রমাণ করার একটা চেষ্টা তাদের মধ্যে ছিল। আর সে কারণে রাজনীতিবিদদের গ্রেপ্তারের ইস্যু তৈরির জন্য পত্রিকা এবং বেসরকারি টেলিভিশনে তাদের বিরুদ্ধে খবর ছাপানোর জন্য চাপ তৈরি করা হতো বলে তিনি উল্লেখ করেন। আওয়ামী লীগ এবং বিএনপির সিনিয়র নেতাদের গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে গণমাধ্যমে পাঠানো হতো। তা ছাপানো নিয়েই এখন বিতর্ক চলছে। অনেক সময় চোখ বেঁধে জিজ্ঞাসাবাদের যেসব ভিডিও এখনও ইউটিউবে পাওয়া যায়, ২০০৭ সালের ১১ই জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ জরুরি অবস্থা জারি করেন। এর মধ্যেই ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে সরকার এসেছিল। সেই সরকার 111-এর সরকার হিসেবে সকলের কাছে পরিচিত। সাংবাদিক এবং গবেষক আফছান চৌধুরী বলেছেন, জিয়াউর রহমান বা জেনারেল এরশাদের সময় যেমন সরাসরি সামরিক শাসন ছিল, ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সরকারের চেহারা তেমন ছিল না। বেসামরিক ব্যক্তিদের অংশগ্রহণের কারণে এই সরকার ছিল অনেক বেশি জটিল। মিস্টার চৌধুরী মনে করেন, এই জটিলতায় সাধারণ সাংবাদিকদের তেমন সমস্যা পড়তে হয়নি, কিন্তু সম্পাদক এবং মালিকরাই ছিলেন চাপের মুখে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা যারা নেতৃত্বে ছিলেন তারা অবসরে গেছেন। তাদের কয়েকজনের সাথে যোগাযোগ করা হলে তারা কিছু বলতে রাজি হননি। তবে সেই সরকারে একজন উপদেষ্টা হিসেবে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ময়নুল হোসেন। তিনি বলেছেন, জরুরি অবস্থা থাকায় তখন মৌলিক অধিকার ছিল না, সেটা বিবেচনায় নিতে হবে। একই সাথে তিনি দাবি করেছেন, মন্ত্রণালয় থেকে তখন কোনো চাপ দেওয়া হয়নি, তবে সিএসবি নামে একটি বেসরকারি টেলিভিশন বন্ধ করা হয়েছিল। এছাড়া ডেইলি স্টারের সাংবাদিক তাসনিম খলিলকে আটক করে তাকে নির্যাতনের অভিযোগ সাংবাদিকদের জন্য একটা বার্তা দিয়েছিল। অন্যদিকে ২০০৭ সালের আগস্ট মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে সেনা ক্যাম্পে থাকা সৈনিকদের সাথে বাকবিতণ্ডা থেকে ছাত্র বিক্ষোভ গড়ে উঠেছিল। পরে পুলিশ দিয়ে দমনের চেষ্টার পরও সেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। তখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ভিতে কিছুটা নাড়া পড়েছিল এবং সরকারের দিক থেকে কিছুটা নমনীয়তার দিকে নির্বাচন দেওয়ার কথা বলা হচ্ছিল। শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে মাইনাস করার অবস্থান থেকেও তারা সরে আসে। তখন সরকারের ১ বছরের মাথায় নির্বাচনের প্রক্রিয়া শুরু হলেও গণমাধ্যমের চাপ থেকে বেরিয়ে আসতে পারেনি। রিয়াজউদ্দিন আহমেদ বলেছেন, সাংবাদিকদের শক্ত কোনো অবস্থান নেওয়ার পরিবেশ ছিল না, সে কারণে সাংবাদিকরা কোনো প্রতিবাদ করতে পারেনি। আফছান চৌধুরী পরিস্থিতিটাকে দেখেন ভিন্নভাবে। তিনি মনে করেন, ওই সরকারের নতুন একটা গোষ্ঠী তৈরির চেষ্টা ছিল, তাতেও সাংবাদিকদের কেউ কেউ অংশীদার হয়েছিল।
ফলে সাংবাদিকেরা কোনো অবস্থান নিতে পারেননি। আমরা গ্রহণ করি আর না করি, সুশীল সমাজে একটা গোষ্ঠী যাদের নিজেদের কোনো সামাজিক বা দলীয় শক্তি নাই, তারা নতুন একটা গোষ্ঠী তৈরির সাথে সম্পৃক্ত হয়েছিল। সেটাই ছিল অন্যতম সমস্যা। বিভক্তির কারণে সাংবাদিকরা কোনো অবস্থান নিতে পারে না, সেই সুযোগ বিভিন্ন সময় সরকারগুলো নেয় বলে মনে করেন ব্যারিস্টার মইনুল হোসেন। সাংবাদিকরা আওয়ামী লীগ বা বিএনপি অথবা সরকারপন্থী বিভিন্নভাবে বিভক্ত ছিলেন এবং রয়েছেন। সরকারগুলো সেই সুযোগ নেয় বলে মন্তব্য করেন ব্যারিস্টার মইনুল হোসেন। সাংবাদিক এবং বিশ্লেষকরা মনে করেন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গণমাধ্যমের কাজে বাধা সৃষ্টির নানান অভিযোগ সামনে আসায় এখন তা নিয়ে খোলামেলা আলোচনা করা এবং অভিযোগগুলো খতিয়ে দেখার একটা সুযোগ সৃষ্টি হয়েছে।